ঢাকা পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে গেল। তালুকদার বাড়িতে পা রাখার পর থেকে নবনীর মুখটা ভার। ভেতরে ভেতরে কি যে ঘটে চলেছে তা কোনোভাবেই মাথায় ঢুকছে না দিব্যর। ভেবেছিলাম রাতে অন্তত অফিসের জরুরি জমে থাকা কাজগুলো একটু শেষ করবে, কিন্তু নবনীর থমথমে মুখভঙ্গির সে আশায় এক বালতি জল ঢালতে হলো তাকে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দিব্য ধীরে পায়ে এগোলো মেয়ের ঘরের দিকে। ঘরে ঢুকে দেখলো নবনী প্লেট হাতে নিয়ে এক প্রকার পিছু পিছু খাওয়াচ্ছে দিয়াকে। আর দিয়া স্বভাববশত সারা ঘর জুড়ে তোলপাড় করে দৌড়াদৌড়ি করেছে। নবনী তাকে বরাঙ্গর এক জায়গায় থিতু হয়ে বসার অনুরোধ করেছে, কিন্তু মেয়ে তো সোনার পাত্রী নয়। সারাদিনের ক্লান্তিতে নবনী মেজাজ সপ্তমে চলে গেল। কঠোর ক্লান্তে ধমকে উঠে বলল দিয়া, মাম্মা কিন্তু ভীষণ রেগে যাচ্ছে। দিব্য ঘরে ঢুকে শান্ত গলায় জিজ্ঞেস করলো, নবনী কি হয়েছে? নবনী সে কথা প্রতি উত্তর করলো না, দিব্যকে পাত্তা পর্যন্ত দিল না। আবারও প্লেট হাতে দৌড়াতে থাকা দিয়ার পিছু ছুটলো। দিয়া খাট ঘুরে সোজা এসে লুকালো দিব্যর পিছনে। দিব্য কোমর জড়িয়ে ধরে মাথাটা সামান্য বের করে বলল, মাম্মা দিয়াই একদম খেতে ইচ্ছে করছে না। কথাটা শোনা মাত্রই নবনী ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে প্লেটটা টেবিলের ওপর সশব্দে নামিয়ে রেখে কর্কশ কণ্ঠে বলল, ঠিক আছে, একদম খেতে হবে না। আর কোনোদিন তোমার খাওয়ার পেছনে এভাবে ধাওয়া ধাওয়া করব না আমি। আমারও ভীষণ খিদে পেয়েছে, আমি চলে যাচ্ছি। কথাটা বলেই নবনী হন্তদন্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দিব্য যে তাকে ডেকে মানাবে বা কিছু জিজ্ঞেস করবে সেই সুযোগটুকু পর্যন্ত পেল না। পর মুহূর্তে ফুপিয়ে কেঁদে উঠল দিয়া। দিব্য তাড়াহুড়ি করে হাঁটু গেজে বসে পড়ল মেয়েটার সামনে। তাকে আলতো করে বুকের মাঝে টেনে নিয়ে বলল, কি হয়েছে সোনা, আমার প্রিন্সেস, কাঁদছে কেন? হুঁ। দিয়া দিব্যর শার্ট খামচে ধরে ফুপিয়ে ফুপিয়ে বলল, পাপা। দিয়া তো একটু আর অ্যাক্টিং অ্যাক্টিং করছিল। মামা খুব খুব অ্যাংরি হয়ে গেল, দিয়াকে বকে দিল। দিব্য মেয়ের চোখের কোণে পানিটুকু মুছে দিতে দিতে সান্ত্বনা দিলে বলল, একদম না সোনা, মামা মোটেও তোমায় বকেনি। আসলে মাম্মা এত দূর থেকে জার্নি করে এসেছে তো খুব খিদেও পেয়েছে তার, তাই নিজে একটু খেতে গেল। দেখবে এক্ষুনি চলে আসবে। নানা মাম্মা সত্যি খুব অ্যারিং হয়ে গেছে, দিয়াকে বকে দিয়েছে আর কোনোদিন খাইয়ে দেবে না বলেছে। দিয়ার কান্নায় থামাতে চাইছে না। দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলল। দিয়ার মুখটা দুহাত আজালয় নিয়ে বলল, আমার দিকে তাকাও তো সোনা, একদম কাঁদে না। আচ্ছা, তোমায় একটা কথা বলবো তো, তুমি যখন অনেকক্ষণ স্কুল ব্যাগটা কাঁধে ঝুলিয়ে রাখো তখন তোমার কাঁধে খুব ব্যথা করে না, তাই না? দিয়ে আলতো করে দুপাশে মাথা নেড়ে কান্না থামালো। এখন তার কৌতূহলী চোখ দুটো দিব্যর পরবর্তী কথার অপেক্ষা স্থির হয়ে আছে। দিব্য বুঝিয়ে বলে, আবার ধরো, যখন তুমি তোমার প্রিয় ডলটাকে অনেকক্ষণ হাতে ধরে রাখো তখন হাত ব্যথা করে, তাই না? তেমন কি মাম্মারও পেটের ভেতরেও তো একটা মিষ্টি বেবি আছে। মামা তাকে বহন করে অত দূর থেকে বাড়ি আসলো, তার ওপর ট্রেনে তুমি আবার কতক্ষণ মাম্মার কোলে ঘুমিয়েছিলে। সব মিলে মামা ভীষণ টায়ার্ড হয়ে গেছে সোনা। আর ক্লান্ত শরীরে তার ভীষণ খিদেও পেয়েছিল, তাই একটু রেগে গেছে। আচ্ছা, তুমি না বলেছিলে বেবি এলে তাকে অনেক আদর করবে? জামা পানি টুকু মুছে বলো, হ্যাঁ। দিব্য বলল, এখন তো বেবি মাম্মা পেটের ভেতরে আছে, তাই আমাদের দুজনেরই উচিত মাম্মা খুব খেয়াল রাখা। বেবির জন্য মাম্মার আজকাল অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে, তাই আমাদের উচিত মামাকে একটু কম বিরক্ত করা, কেমন? দিয়া তো গুড গার্ল, একদম বড়দের মতো বোঝে। বেবি না আসা পর্যন্ত সে আরো আরো গুড গার্ল হয়ে থাকবে, তাই না? দিয়া অভদ্র মেয়ের মতো উপর নিচ মাথা নাড়ালো। তারপর হুট করে চোখ গোল গোল করে শুধালো, পাপ্পা বেবিও কি দিয়ার মতো ভীষণ খিদে পায়? দিব্য হেসে বলল, হা পায় তো। ও কি খায়? মাম্মা যা যা খায় বেবিও ঠিক সেটাই খায়। দিয়া যেন একটা বড় হাস্য আবিষ্কার করলো। মৃদু মাথা নেড়ে বলল, এই জন্যই মাম্মা
অত বেশি খিদে পেয়েছিল। আর মামার এত অ্যারিং হয়ে গেল। পাপা, আমি কি মামাকে গিয়ে একটা সরি বলে দিব? মৃদু হেসে বলল, আপাতত তোমাকে এই খাবারটা শেষ করতে হবে। পাপ্পা আজ তোমাকে নিজের হাতে খাইয়ে দেবে। খাবে তো? দিয়ে মাথা নেড়ে চটপট বিছানায় গিয়ে বসলো। দিব্য টেবিল থেকে প্লেটটা তুলে এনে মেয়ের সামনে বসলো। অনেক দিন পর আবারও নিজের হাতে মেয়েকে খাওয়াতে লাগলো সে। ভেতরে ভেতরে তার নিজের মধ্যেও একটু অদ্ভুত আনন্দ আনন্দ আর প্রশান্তি খুঁজে পেল। জ্ঞান ফিরতে উর্মি দেখতে পেল সে অচেতন একটা ঘরে শুয়ে আছে। ঘরের এক কোণে জ্বলেছে হালকা সবুজ রঙের নিভু নিভু ডিম লাইট। সেই স্নিগ্ধ আলোয় পুরো ঘরের রূপটা নজরে আসতেই চট করে বিছানা ছেড়ে উঠে বসলো সে। বেশ আধুনিক আর চমৎকার সব দামি আসবাবপত্রের সুসজ্জিত পুরো ঘর। এটা কার ঘর? ওই ছেলেটার, ভাবলো সে। চট করে নামটা মনে করতে পারলো না। হ্যাঁ, কাইয়েব। ঠিক তখনই আচমকাই ঘরে মেইন লাইটটা জ্বলে উঠতে একটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো। আপনি উঠে পড়তেছেন? কাইয়েব ধীরে পায়ে এগিয়ে এসে উর্মির সামনে খাবারের ট্রেটা রাখলো। শান্ত গলায় বলল, খেয়ে নিন। কপালে কেমন যেন ভারী ঠেকতে হালকা হাত দিয়ে উর্মি টের পেল সেখানে ব্যান্ডেজ করা। কাইয়েব তা দেখে বলল, ট্রেনের জানালার লোহায় লেগে কেটে গিয়েছিল। উর্মি কোনো কথা খুঁজে না পেয়ে কেবল মাথা নাড়ালো। এই মুহূর্তে ঠিক কেমন অনুভূতি হওয়া উচিত তা সে একদম বুঝে উঠতে পারছে না। একরাশ আষ্টটা আর তীব্র বিব্রতবোধের তার পুরো অস্তিত্ব যেন গুটিয়ে আসছে। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আর কেউ নয়, তার বিবাহিত স্বামী। এই অকাট্য সত্যিটুকু তাকে তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। কাইয়েপ অবশ্য নিজেও যথাসম্ভব স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার ভেতরে এক অজানা অস্বস্তি খেলা করেছে। উর্মিকে চুপচাপ পাথরের মতো বসে থাকতে দেখে সে আবার বলল, কি হলো? খাচ্ছেন না যে? ভাইয়া বলল, আপনি আপনার শরীর নাকি ভীষণ খারাপ। খুব আর পুষ্টিকর খাবার দুটোই এখন আপনার খুব দরকার। বসে থাকবেন না। রাত কিন্তু অনেক হলো। উর্মি যে খেতে ইচ্ছে করছে না তা নয়, সত্যি বলতে কাল রাত থেকে পেটে একদানা পানিও পড়েনি। পেটের ভেতর খিদে তীব্র মোচড়। তবুও কাইয়েফের উপস্থিত সেই খিদের চেয়েও বড় অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ালো। ঠিক তখনই জানালায় টোকা দিল ইভান। চাচ্চু, আমি কি ভেতরে আসতে পারি? কাইয়েফ কিছু বলার আগেই ইভান সোজা ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ইভান তার পাশে এসে দাঁড়িয়ে বিরক্ত মুখে বলল, মাম্মা না বলেছিল কারো রুমে ঢোকার আগে নক করতে? ইহান বলল, এটা তো আমাদের চাচ্চুর ঘর, তাতে কি হয়েছে? কাইয়েব দুই ভাইকে থামিয়ে দিয়ে মৃদু হেসে বলল, কি হয়েছে বলো তো? তোদের কিছু চাই? ইভান গম্ভীর হয়ে মাথা নেড়ে বলল, দাদি আপনাকে ডেকেছে চাচ্চু। উনি খুব অসুস্থ বোধ করছেন। বলেছেন আপনাকে এখনই আমাদের সাথে যেতে হবে। কাইয়েব বসা থেকে তাড়াহুড়ি উঠে দাঁড়ালো, তবে ঘর থেকে বের হওয়ার আগে একটু থমকে দাঁড়ালো। উর্মির দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, আপনি খাবারটা শেষ করে নিন। কথাটা বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। কাইয়েব ঘর থেকে বের হওয়া মাত্রই উর্মি জমাট বাঁধা সব জড়তা যে এক মুহূর্তে উবড়ে গেল। থমকে থাকা খিদেটা মাথাচাড়া দিয়ে উঠতে সে এক প্রকার তাড়াহুড়া করে খাবারের ট্রে থেকে খেতে শুরু করলো। তুমি ঠিক কি চাইছো চাইছো নির্জানা? খাবার খেতে থাকা হাতটা থমকে গেল নির্জানার। ডাইনিং টেবিলে পরিবারের সাথে খেতে বসেছে সে। তখনই হুট করে প্রশ্নটা ছুড়ে দিল আন্তাসা। নির্জানা নিজের ভেতরে জড়তাটুকু সামনে নিয়ে নিচু স্বরে বলল, ঠিক বুঝলাম না মাম্মা। আন্তাসার চোখ মুখ শক্ত করে বললেন, ওখানে যাওয়ার সময় থেকে দেখেছি তোমাকে আমি ঠিক কি বলেছিলাম। তুমি কলরবের আশেপাশেও ঘেঁষবে না। তাও তুমি তার কাছে কেন গিয়েছিলে? না গেলে ও সারা রাত রাস্তায় বসে থাকতো। মাথা নিচু করে ক্ষীণ গলায় কথাটা বলল নির্জানা। আন্তাসা এবার উত্তেজিত হয়ে উঠে বললেন, তো তাতে তোমার কি যায় আসে? তুমি আমাকে কি কথা দিয়েছিলে সব ভুলে গেছো? নির্জানা আর মাথা তুলল না। দৃষ্টি টেবিলে রেখেই নিচু গলায় বলল, মামা, আমি কলরবের সাথেই থাকতে চাই। আমি ওকে ডিভোর্স দিতে চাই না। নির্জানা এক প্রকার ধমকে উঠলেন আন্তাসা।
চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন তিনি। কি সব বাজে কথা বলছো? হ্যাঁ, 1 সপ্তাহ পর তোমার পরীক্ষা, আর তুমি এসব আজেবাজে চিন্তায় ডুবে আছো। তোমাকে কি আমি এসবের ব্যাপার আগে থেকে সতর্ক করিনি? নওয়াজ চৌধুরী এতক্ষণ চুপচাপ দেখছিলেন। তিনি খাওয়া থামিয়ে শান্ত গলায় বলল, আহ আন্তাসা, কি করছো কি? মেয়েটা খাচ্ছে তো, ও তো ছোট মানুষ, না বুঝে ভুল করে ফেলেছে। সোনা মাম্মাকে একটা সরি বলে দাও তো আব্বু। আমি নির্জারা কিছু একটা বলতে যেতেই নওয়াব চৌধুরী তাকে থামিয়ে দিয়ে মিষ্টি ভাষায় বললেন, আমি সব জানি সোনা, তুমি নির্জানা। নওয়াজ চৌধুরী, আমার এই এত বছরের অক্লান্তি পরিশ্রম, এই অতলের সম্পত্তি, টাকা পয়সা, সবই তো তোমার জন্যই। তোমাকে এসব মাথায় না, ভালো করে ভেবে দেখো আগে। সময় দাও নিজেকে, দেখবা সব পরিষ্কার হয়ে যাবে। তুমি তোমার আব্বুকে ভালোবাসো তো? নিজানা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো। নওয়াজ মৃদু হেসে বললেন, তাহলে এখন ওসব ভুল ভুলে মন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। পরীক্ষাটা শেষ হলে আমরা সবাই মিলে লন্ডন থেকে তোমার ফুপির বাড়ি হয়ে ঘুরে আসব। দেখবে মন একেবারে ভালো হয়ে যাবে। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। নির্জানা গলার কাছে কান্না দলা পাখি এলো। সে থালা ঠেলে দিয়ে বলল, আমার আর খেতে ইচ্ছে করছে না। গুড নাইট আব্বু। কথাটা বলেই দ্রুত ডাইনিং টেবিল ছেড়ে উঠে পড়ল নির্জানা। হন্তদন্ত হয়ে নিজের ঘরের দিকে হন হন করে চলে গেল। নির্জানার দৃষ্টিসীমা বাইরে যেতেই নওয়াজ চৌধুরীর চেহারাটা সমর্পিত এক মুহূর্তেই মিলিয়ে গেল। তিনি চরম ক্ষুদ্র চোখে আমতাসার দিকে তাকালেন। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম গ্রামে যেতে। এই ঝামেলা তুমি নিজ হাতে বাড়িয়েছো, তাই এর সমাধান ও তোমাকেই করতে হবে। এখনই আশরাফ তালুকদারকে ফোন করো, বলো অতি দ্রুত যেন তিনি এই বিষয়টা মিটিয়ে ফেলেন, নয়তো এর পরিমাণ কিন্তু ভীষণ খারাপ হবে। খাবারের শেষ লোকমাটা মুখে তুলতে গিয়েই নবনী হাতটা থমকে গেল। বিশাল ডাইনিং টেবিলে আপাতত আর কেউ নেই, চারপাশটা খা খা করছে। ঠিক তখনই আচমকায় দিয়ার সাথে একটু আগে করা তার রুট ব্যবহার দৃশ্যটা স্মৃতিতে ভেসে উঠতেই ভেতরটা কেমন মুচড়ে উঠল। এক মুহূর্তে চোখ দুটো অশ্রুতে ছলছলা হয়ে এলো তার। সে কি করলো এটা? সামান্য একটা বিষয় নিয়ে বাচ্চার উপর এভাবে ক্ষেপে গেল কেন? অপরাধবোধে বুকটা ভারী হয়ে আসতেই নবনী খাবারের প্লেটটা ঠেলে রেখে সোজা ঘরের দিকে ছুটল। ঘরে ঢুকে দিয়াকে দেখতে না পেয়ে ব্যাকুল চোখে দিব্যর দিকে তাকিয়ে শুধালো, দিয়া কোথায়? দিব্য কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার জবাবে অপেক্ষা না করে নবনী পাশের ঘরের দিকে ছুটে গেল। ঘরে ঢুকতে খাটের ওপর ঘুমিয়ে থাকা ছোট্ট পুতুলটাকে দেখতে পেল সে। দৌড়ে গিয়ে মেয়ের মাথার কাছে মেঝেতে হাঁটু গেজে বসে পড়ল নবনী। কান্নার বেগ সামলাতে পারল না, সশব্দে ফুপিয়ে উঠল, সোনা আমার, আই এম সো সরি। মামা খুব পচা হয়ে গেছে, সামান্য একটা কারণে তোমাকে কষ্ট দিল। মামাকে ক্ষমা করে দাও সোনা, মামাকে ভুল বুঝো না প্লিজ। মেয়ের তোরসকে মুখ গুজে বেশ কিছুক্ষণ অঝরে কাঁদলো নবনী। ধীরে ধীরে মনটা কিছুটা শান্ত হলে সে উঠে দাঁড়ালো। ঝুঁকে পড়ে দিয়ার কপালে ও গালে গোটা কয়েক গাঢ় চুমো এঁকে দিল। তারপর পা টিপে টিপে ফিরে এলো নিজেদের ঘরে। ঘরে ঢুকতেই বিছানায় শুয়ে ফোন দেখতে থাকা দিব্যর মুখ তুলে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? নবনী কেবল মাথা নাড়ালো। ধীরে পায়ে এগিয়ে এসে দিব্যর পাশে চুপচাপ শুয়ে পড়লো। তবে দিব্যর দিকে পিঠ ফেরালো। দিব্য ঘরে লাইটটা নিভিয়ে দিয়ে পেছন থেকে আলতো করে নবনীকে জড়িয়ে ধরলো। কিন্তু জড়িয়ে ধরতে সে অনুভব করলো নবনীর পুরো শরীর থরথর করে কাঁপছে মেয়েটা। দিব্য একটু অবাক হয়ে বলল, এই নবনী, কাঁদছো তুমি? আশ্চর্য, হঠাৎ কাঁদছো কেন? নবনী তপ্ত কণ্ঠে বলল, আই এম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারছি না আমার কি হয়েছে। অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেছিলাম। দিয়া তো সবসময় এমনই করে। ও তো ছোট, আমি কেন ওর ওপর এভাবে রিয়াক্ট করতে গেলাম? ও কত কষ্ট পেয়েছে, তাই না? দিব্য তাকে আশ্বস্ত করে বলল, ও একটু কষ্ট পেয়েছিল ঠিকই, তবে আমি ওকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। শুনেই নবনী তরিং বেগে ঘুরে ব্যাকুল গলায় শুধালো, কি বুঝিয়ে
বুঝিয়েছেন। ও কি খুব কাঁদছিল? নিশ্চয় কান্নাকাটি করছিল। আপনি ওকে ওই ঘরে একা রেখে এলেন কেন? প্লিজ ওকে এই ঘরে নিয়ে আসুন না। অন্তত আজকে রাতটার জন্য হলেও নিয়ে আসুন। দিব্য মৃদু হেসে বলল, ওকে ওকে, রিল্যাক্স নবনী, আমি এখনই ওকে নিয়ে আসছি। তুমিও না মাঝে মাঝে একদম বাচ্চা হয়ে যাও। কয়েক মুহূর্তের মধ্যে দিব্যর ঘুমান্ত দিয়াকে কোলে করে নিয়ে ফিরে এলো। নবনীর পাশে সাবধানে শুইয়ে দিয়েই নবনী আঁকড়ে ধরে বুক টেনে নিল মেয়েকে। দিয়াও ঘুমের ঘরে মেয়ের বুকে লেপ্টে গেল। নবনীর মেয়ের গালে নরম চুমো খেয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। দিব্যর একপাশে শুয়ে মুগ্ধ চোখে মা মেয়ের এই দৃশ্যটুকু দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে তুলল। আবাসায় অন্ধকারের মাঝেও সে এক দৃষ্টিতে চেয়ে রইল তাদের প্রাণে। তার যে সে অপূর্ণ দৃশ্যটা থেকে চোখ সরাতে মন চাইছে না। কাইয়েব যখন ঘরে ফিরল, ঘড়ির কাঁটায় তখন রাত 1টার ঘয় ছুঁয়েছে। টিক টিক শব্দে মেপে চলেছে সময়। এক পা দুপা করে ঘরের ভেতর পা বাড়াতে হঠাৎ থমকে দাঁড়ালো সে। মেঝের এক কোণে যত্নে রাখা খাবারের ট্রে, চোখ দুটো সামান্য ওপরে উঠতে বুকের ভেতর একটা মৃদু আলোয় সৃষ্টি হলো ওর। বিছানায় অঘোরে ঘুমাচ্ছে উর্মি। শাড়ির আঁচলটা কিছুটা লুটিয়ে পড়েছে চারপাশে। ঝোড়া বোঝা যায় দীর্ঘ প্রতীক্ষা করে হার মেনে কোনো এক সময় ক্লান্তি নেমে এসেছিল তার চোখের পাতায়। কায়েব এগিয়ে গিয়ে মেঝের ট্রেটা তুলতে গেল। ঠিক তখনই তার নজর আটকে গেল উর্মির ঘুমন্ত মুখে। কৃত্রিম কোনো সাজসজ্জা প্রলেপ নেই, কেবল স্নিগ্ধতা। মেয়েটাকে অপার্থিক বলে মনে হচ্ছে। পরনে লাল শাড়িটা খানিকটা এলোমেলো, শাড়ির ভাঁজ সরে গিয়ে উন্মুক্ত হয়ে আছে ফর্সা উদরে কিছুটা অংশ। আক্রমিত সেই অনাবৃত অনাবয়িক রূপ দেখে কাইয়েপের হৃৎস্পন্দন থমকে গেল এক মুহূর্তের জন্যই। পরক্ষণে এক অদ্ভুত সংকেচে চোখে নামিয়ে নিল সে। অত্যন্ত শান্তপনে, যেন পবিত্রতা রক্ষা দায়ে আলতো হাতে উর্মির শাড়ির আঁচল টেনে ঢেকে দিল উন্মুক্ত স্থানটুকু। তার একটি গভীর দীর্ঘশ্বাস ঘরের বাতাসে মিলে গেল। ট্রেটা একপাশে সরিয়ে রেখে বিছানার দিকে এগোতে গিয়েও থমকে দাঁড়ালো কাইয়েব। শরীরের প্রতিটি রত্নে এক দৃশ্য জড়তার দ্বিধা তাকে বেঁধে ফেলল। উর্মি কোনো সম্মতি সে নেয়নি। কাল ভোরে ঘুম ভেঙে এই সন্নিধ্য যদি মেয়েটার মনে সামান্যতম অস্বস্তি কিংবা সংকোচে জন্ম দেয়, নিজের মনের সাথে লড়াই করে আবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। ঘরের মূল আলোটা নিভিয়ে জ্বালিয়ে দিল মৃদু ড্রিম লাইট। সেই স্নান নিভাল আলোয় আবাহে বিছানায় থেকে একটা বালিশ আলতো করে তুলে নিয়ে সে এগিয়ে গেল সোফার দিকে। নিজেকে ছাড়িয়ে দিল সোফায় স্বল্প পরিসরে। এক বুক দ্বিধা আর একরাশ প্রসন্ন অনুভূতি বারুদ চেপে রাখলো। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পর্বর জন্য। গল্প এই অবেলায় চলবে।